আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই সুস্থ আছো। তোমাদের গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের প্রথম পার্টটা নিয়েছিলাম। সেখানে আমরা কিছু ভয়েস চেঞ্জের জন্য কিছু গুরুত্বপূর্ণ বেসিক নলেজ আমরা শিখেছিলাম এবং কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ করতে হয় সেগুলো শিখেছিলাম। আর এরই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ ক্লাসের দ্বিতীয় পর্ব তথা শেষ ভাগ। আমরা এই ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের যত গুরুত্বপূর্ণ নিয়ম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, সকল প্রকার ভয়েস চেঞ্জ শেষ করব ইনশাল্লাহ। এই ক্লাসটি করার পরে আশা করি তোমাদের আর ভয়েস চেঞ্জ সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। আর আজকের এই ক্লাসে সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজিবুল হক জুনাইদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ করার সময় আমরা জেনেছিলাম স্ট্রাকচারে B3 এর পরে বাই বসাতে হয়। কিন্তু আজকের এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে এমন কতগুলো ভার্বের সঙ্গে পরিচয় করে দেব যে ভার্বগুলো বাক্যে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় B3 এর পরে বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশন বসে। সে ভার্বগুলো হলো কভার্ড, সিজড, ডিসগাস্ট, লাইন্ড, অ্যানয়েড, ক্রাউডেড, ওভারগ্রোন, স্যাটিসফাইড, প্লিজড। এই ভার্বগুলো যদি বাক্যে থাকে আর এর অবজেক্টটি যদি ব্যক্তি বোঝায়, তাহলে এই ভার্বগুলোর পরে বায়ের পরিবর্তে উইথ বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে এমন কিছু ভার্বের এখন পরিচয় করে দেব যে ভার্বগুলো বাক্যে থাকলে আর এই বাক্যের অবজেক্টটি যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু বোঝায়, তবে এই ভার্বগুলোর পরে বায়ের পরিবর্তে এড বসাতে হয়। সে ভার্বগুলো হলো অ্যানয়েড, অ্যাস্টোনিশড, এগেইটেড, অ্যামেজড, অ্যালার্মড, প্লিজড, ডিসঅ্যাপয়েন্টেড, রিজয়েসড, সারপ্রাইজড, ভেক্সড, শকড, মার্ভেলড। এই ভার্বগুলো যদি বাক্যে থাকে তাহলে অবশ্যই তোমাকে বায়ের পরিবর্তে সেখানে অ্যাড বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সঙ্গে এমন কিছু ভার্বের পরিচয় করে দেব যেগুলো বাক্যে থাকলে প্রিপোজিশন বাই এর পরিবর্তে তোমাদেরকে ইন বসাতে হবে। সে ভার্বগুলো হলো এমবোর্ডেড, কন্টেইন, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড। এই চারটি ভার্ব যদি বাক্যে থাকে তাহলে তোমাদেরকে প্রিপোজিশন বাই এর পরিবর্তে তোমাদেরকে ইন বসাতে হবে। আর নিচে টু স্টার দিয়ে যে শব্দটি লিখেছি নোন, আর নোন শব্দের সাথে সবসময় তোমাদেরকে বাই এর পরিবর্তে টু বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা এই ভার্বগুলো উদাহরণের মাধ্যমে একটু প্র্যাকটিস করি। প্রথম যে বাক্যটি আছে সে বাক্যটি হলো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সে বাক্যটি হলো দ্য বয় প্লেজড মি। এখানে আমরা যদি এই বাক্যটিকে প্যাসিভ করি তাহলে আমাদেরকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এখানে অবজেক্ট আছে মি, আর আমরা জানি মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তারপরে আমাদেরকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেহেতু বাক্যটির মধ্যে প্লেজড ভার্বটি B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, এই জন্য আমরা জানি যে গত পর্বে আমরা জেনেছিলাম যদি বাক্যের ভার্ব B2 থাকে তাহলে তার সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বসাতে হয়। তারপরে আমরা প্লেজড এনেছি, আর প্লেজডের পরে আমাদেরকে বাই বসাতে হয়। কিন্তু আমরা একটু আগে আমরা জেনেছি প্লেজড ভার্বের সাথে উইথ বসে, এই জন্য আমরা উইথ বসিয়েছি। তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি অর্থাৎ দ্য বয়। আর আমরা এখন যদি দ্বিতীয় বাক্যটির প্রতি লক্ষ্য রাখি তাহলে দেখো একটি বাক্যে যে বাক্যটি আছে সেটি হলো আই নো হিম। আর আমরা যদি এখন এই বাক্যটিকে প্যাসিভ করি তাহলে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এখানে আছে হিম, অবজেক্টে আছে হিম, আর হিম আমরা জানি হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আর তারপরে আমাদেরকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেহেতু নো ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে অর্থাৎ B1 আছে, আমরা জানি B1 এর সাথে সবসময় সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ বসাতে হয়, এজন্য আমরা ইজ বসিয়েছি।
আর নো এর বি3 হচ্ছে নোন। আর নোন এর পরে আমাদেরকে নিয়ম অনুযায়ী বাই বসাতে হতো, কিন্তু আমরা জেনেছি যে নোন ভার্বের সাথে সবসময় বাইয়ের পরিবর্তে টু বসে। আর তারপরে আমাদেরকে করতে হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আর আমরা সকলেই জানি আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এই জন্য বাক্যটি হয়ে গেছে হি ইজ নোন টু মি। তৃতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটির প্রতি একটু লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো হি স্যাটিসফাইড এভরিবডি। আর আমরা যদি এখন এই বাক্যটিকে প্যাসিভ করি তাহলে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা এখন এভরিবডি যেহেতু অবজেক্টে আছে এই জন্য এটাকে সাবজেক্ট বানিয়েছি। তারপরে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেহেতু এই বাক্যে স্যাটিসফাইড যে ভার্বটি আছে সেই ভার্বটি ভার্বের বি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম থাকলে সবসময় আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। তারপরে স্যাটিসফাইড এর বি3 আনতে হবে। আর আমরা জানি স্যাটিসফাইড এর বি3 স্যাটিসফাইডই। এখন আমাদেরকে নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই বসাতে হবে, কিন্তু আমরা জেনেছি স্যাটিসফাইড ভার্বের সাথে বাই না বসে উইথ বসে। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেহেতু হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, এর জন্য আমরা হিম বসিয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় সেই নিয়ম সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সকলে জেনেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার দিয়ে সবসময় শুরু হয়। আমরা এখন সর্বপ্রথম জানব যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে সেই বাক্যটির প্যাসিভ করব। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে যদি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয় তাহলে সেই বাক্যটিকে প্যাসিভ করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম লেট বসাতে হবে, তারপরে অবজেক্টটি আনতে হবে, তারপরে বি বসাবা, তারপরে বাক্যের যে ভার্বটি থাকবে সেই ভার্বের বি3 বসাতে হবে। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু মীমাংসা করি তাহলে প্রথম বাক্যটির প্রতি লক্ষ্য রাখো, দ্য ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে লেট বসাতে হবে, এজন্য লেট বসিয়েছি। আর দ্য ওয়ার্ক অবজেক্ট আছে এজন্য আমরা অবজেক্ট বসিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বি বসাতে হয়, এজন্য বি বসিয়েছি। তারপরে ডু এর বি3 আমরা সকলেই জানি ডান, এজন্য আমরা ডান বসিয়েছি। সুতরাং বাক্যটি হলো লেট দ্য ওয়ার্ক বি ডান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দ্বিতীয় বাক্যটির প্রতি একটু লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো ওপেন দ্য উইন্ডো। এখন যদি এই বাক্যটিকে আমরা প্যাসিভ করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি বসাতে হবে? লেট বসাতে হবে, এজন্য আমরা লেট বসিয়েছি। তারপরে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তারপরে আমাদেরকে এই জন্য আমরা দ্য উইন্ডোকে সাবজেক্ট করেছি। তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বি বসাতে হয়, এই জন্য বি বসিয়েছি। আর ওপেন এর বি3 হচ্ছে ওপেন, এজন্য আমরা ওপেন বসিয়েছি। তৃতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটির প্রতি একটু লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সে বাক্যটি হলো হেল্প দ্য পুর। এখন যদি আমরা এই বাক্যটিকে প্যাসিভ করি তাহলে আমাদেরকে নিয়ম অনুযায়ী লেট বসাতে হবে, তারপরে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। যেহেতু অবজেক্টটি দা পুর আছে এজন্য আমরা দা পুর শব্দটি এনেছি। তারপরে আমাদেরকে নিয়ম অনুযায়ী বি বসাতে হবে, তারপরে আমাদেরকে মূল ভার্বটির বি3 বসাতে হবে। যেহেতু হেল্পের বি3 হেল্প, এজন্য আমরা হেল্প বসিয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হয় এবং তারপরে যদি অবজেক্ট ফ্রম অর্থাৎ মি, আস, হিম, হার দিয়ে বাক্যটি শুরু হয় তাহলে আমরা কিভাবে সেই বাক্যটির প্যাসিভ করব। যদি সেই বাক্যটি তুমি প্যাসিভ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে লেট বসাতে হবে, তারপরে তোমাকে অবজেক্ট আনতে হবে, তারপরে তোমাকে বি বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে তোমাকে বাই বসাতে হবে এবং অবজেক্ট ফর্মটি বসাতে হবে। এই স্ট্রাকচারটি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দেখো অ্যাক্টিভে যে প্রথম বাক্যটি আছে সে বাক্যটি হলো লেট মি ডু দ্য সাম। এখন এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ করি
তাহলে আমাদেরকে লেট বসাতে হবে প্রথমেই। এই জন্য আমরা লেট বসিয়েছি, তারপরে অবজেক্টটিকে অর্থাৎ দ্য সামকে আমরা এনেছি, তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বি বসাতে হয়, এই জন্য আমরা বি বসিয়েছি। তারপরে আমরা সকলেই জানি ডো এর বি3 হচ্ছে ডান, এই জন্য আমরা ডান বসিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বাই বসাতে হয়, এই জন্য বাই বসিয়েছি। তারপরে আমরা সকলেই জানি নিয়ম অনুযায়ী আমাদেরকে কি বসাতে হবে, অবজেক্ট ফ্রম, আর অবজেক্ট ফ্রমটি মি ছিল, এই জন্য মি বসিয়েছি। এখন দ্বিতীয় বাক্যটির প্রতি একটু লক্ষ্য করো। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো লেট হিম ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটি স্ট্রাকচার অনুযায়ী পেসিভ করা হয়েছে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। আশা করি তোমরা সকলেই এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডোনোর দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে তার পেসিভ কীভাবে করব। দেখো স্ট্রাকচারটা হলো, যদি আমরা ডোনোর দ্বারা যে বাক্যটি শুরু হবে সেই বাক্যটিকে পেসিভ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে লেট নট বসাতে হবে, তারপরে অবজেক্টটি বসাতে হবে, তারপরে আমাদেরকে বি আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যদি আমরা একটু বিষয়টা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে দেখো উদাহরণে দেওয়া আছে একটি যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো ডো নট শাট দ্য ডোর। এখন এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম লেট নট বসাতে হবে, এই জন্য আমরা লেট নট বসিয়েছি। তারপরে অবজেক্টে এনেছি দ্য ডোর, তারপরে নিয়ম অনুযায়ী বি বসিয়েছি, আর আমরা সকলেই জানি শাট এর বি3 হচ্ছে শাট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডো নট যুক্ত সেন্টেন্সের অবজেক্টটি যদি প্রনাউন হয় তাহলে আমাদেরকে যেই নিয়মে পেসিভ করতে হবে সেটি হলো প্রথমে আমাদেরকে লেট বসাতে হবে, তারপরে অবজেক্টটি আনতে হবে, তারপরে নট বসাতে হবে, তারপরে আমাদেরকে বি বসাতে হবে, তারপর বাক্যের মূল ভার্বটির বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখন এই বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো ডোন্ট ডু ইট। এই বাক্যটির পেসিভ ফর্ম যদি আমরা করি প্রথমে আমাদেরকে লেট বসাতে হবে, তারপরে যে প্রনাউনটা অর্থাৎ অবজেক্টে যে প্রনাউনটা আছে সেই প্রনাউনটা আনতে হবে, এই জন্য আমরা ইট এনেছি, তারপরে নট বসাতে হবে, তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বি বসাতে হবে, তারপরে আমাদেরকে বাক্যের মূল ভার্বটির বি3 বসাতে হবে। এই জন্য আমরা ডো এর বি3 আমরা সকলেই জানি ডান, এই জন্য ডান বসিয়েছি। আশা করি তোমরা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে যেই নিয়মে পেসিভ করতে হবে সেটি হলো প্রথমে আমাদেরকে লেট নট বসাতে হবে, তারপরে আমাদেরকে অবজেক্টটি আনতে হবে, তারপরে নেভারের পরিবর্তে আমাদেরকে এভার বসাতে হবে, তারপরে বি বসাতে হবে, তারপরে মূল ভার্বটির ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এই বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দেখো অ্যাক্টিভে যে প্রথম বাক্যটি আছে সেই বাক্যটি হলো নেভার টেল এ লাই। এই বাক্যটিকে যদি এই নিয়মে আমরা পেসিভ করি তাহলে সেই বাক্যটি হবে লেট নট এ লাই এভার বি টোল্ড। দ্বিতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো নেভার ক্যাচ দ্য জাটকা। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে সেই বাক্যটি হবে লেট নট দ্য জাটকা এভার বি কট। এভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভগুলো সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে পেসিভ করতে হয় সেই নিয়মগুলো একটু জানব। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ করার পূর্বে আমাদেরকে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় সাহায্যকারী ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, আর ডব্লিউএস ওয়ার্ডগুলো হলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হু, হুম, হোয়াট। মনে রাখতে হবে ডো ডাজ দিয়ে সেন্টেন্সটি শুরু হলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। তারপরে আমাদেরকে জানতে হবে যে ডিড দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। এই কথাগুলো মাথায় রেখে আমরা চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ করা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব এর পরিবর্তনের নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হয়। এখন এই কথাটা মাথায় রেখে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ করি তাহলে সেই স্ট্রাকচারটি হলো, প্রথমে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড অথবা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। কারণ আমরা একটা কথা বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সবসময় ডব্লিউএস ওয়ার্ড অথবা টেন্স সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমাদেরকে প্রথমেই ডব্লিউএস ওয়ার্ডটি বসাতে হবে অথবা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপরে আমাদেরকে অবজেক্টটি আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, সর্বশেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এই বিষয়টা চলো উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দেখো, প্রথম যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো ডু ইউ ওয়ান্ট মি। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে তার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটা কোন টেন্সে আছে। আমরা আগেই বলেছি ডু এবং ডাজ দ্বারা যদি বাক্যটি শুরু হয় সেই বাক্যটি বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা সকলেই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য যে ভার্বটি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা ভার্বের শেষে এস বা ইএস বসে। আর আমরা গত ক্লাসে বেসিকের যেই কথাগুলো বলছিলাম, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম, সেখানে জেনেছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে তার সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ, আর বসে। আর ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারে আমরা জেনেছি প্রথমে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড অথবা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেহেতু এই বাক্যে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, এজন্য আমরা প্রথমেই সাহায্যকারী ভার্বটি এনেছি। তারপরে আমরা অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। যেহেতু মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, এই জন্য আমরা আই বসিয়েছি। তারপরে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী ভার্বের বি3 বসাতে হয়। আর আমরা সকলেই জানি ওয়ান্টেড বি3 হচ্ছে ওয়ান্টেড। আর তারপরে আমাদেরকে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী বাই বসাতে হয়, এই জন্য আমরা বাই বসিয়েছি। তারপরে আমরা অবজেক্টটি অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আর আমরা সকলেই জানি ইউ এর অবজেক্ট ফর্ম ইউ, এর জন্য বাক্যটি হয়েছে এম আই ওয়ান্টেড বাই ইউ। দেখো, দ্বিতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। সে বাক্যটি হলো হোয়াই ডাজ শি লাইক বানানা। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে প্রথমেই যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে এজন্য আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই বসিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হয়। যেহেতু আমরা জেনেছি ডাজ দ্বারা বাক্যটি শুরু হলে সেই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পেসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব সবসময় এম, ইজ, আর বসে, এই জন্য আমরা ইজ বসিয়েছি। তারপরে অবজেক্ট আনতে হবে, এই জন্য আমরা বানানা অবজেক্ট এনেছি। তারপরে বি3 বসাতে হয়, এই জন্য লাইক বসিয়েছি। তারপরে আমাদেরকে নিয়ম অনুযায়ী বাই বসাতে হয়, এই জন্য আমরা বাই বসিয়েছি। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হয়। যেহেতু শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, এই জন্য আমরা হার বসিয়েছি। এখন এই বাক্যটি হয়েছে হোয়াই ইজ বানানা লাইকড বাই হার। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে, হু দিয়ে শুরু হয়, সেই বাক্যটিকে কিভাবে পেসিভ করব। স্ট্রাকচারটা দেখো, আমাদেরকে প্রথমেই হুয়ের পরিবর্তে বাই হুম বসাতে হবে এবং তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব তথা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তারপরে অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং, বিন ও বসাতে হয় এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এবং সর্বশেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। চলো এই বিষয়টি আর একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। দেখো, অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো হু ইজ প্লেয়িং ফুটবল। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে সর্বপ্রথম হুইয়ের পরিবর্তে আমাদেরকে বাই হুম বসাতে হবে। তারপরে আমাদেরকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আর আমরা জানি বাক্যে অ্যাক্টিভ বাক্যে যদি ইজ থাকে তাহলে তার পরিবর্তে পেসিভ করার সময় ইজ বিং বসাতে হয়, এজন্য আমরা ইজ বসিয়েছি। এবং ফুটবল শব্দটা অবজেক্টে ছিল, এজন্য আমরা ফুটবল শব্দটা এনেছি এবং বিং বসিয়েছি। তারপরে আমাদেরকে বি3 অর্থাৎ প্লে এর বি3 বসাতে হবে, এজন্য আমরা জানি প্লে এর বি3 হচ্ছে প্লেড,
এজন্য আমরা প্লেড বসিয়েছি। তারপরে সর্বশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখন বাক্যটি হচ্ছে বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। দ্বিতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো হু উইল হেল্প মি। এই বাক্যটিও একই নিয়মে পেসিভ হয়েছে বাই হুম উইল আই বি হেল্পড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হুম থাকে সেই সেন্টেন্সটিকে কিভাবে আমরা পেসিভ করব। প্রথমেই আমাদেরকে হুম এর পরিবর্তে হু বসাতে হবে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি3 বসাতে হবে। তারপরে বাই বসাতে হবে এবং সর্বশেষে সাবজেক্টের অবজেক্ট ফর্মটি বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে বন্ধুরা চলো এই বিষয়টি আরেকটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো হুম ডিড ইউ সি অন দ্য রোড। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে হুম এর পরিবর্তে হু বসাতে হবে এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেহেতু এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ, এই জন্য আমরা ওয়াজ বসিয়েছি। তারপরে সি এর বি3 অর্থাৎ সিন বসিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী বাই বসিয়েছি এবং আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করিয়েছি, ইউ বসিয়েছি এবং তারপরে যে বাকি অংশ যদি থাকে আমরা সেগুলো বসিয়েছি। যেহেতু এই বাক্যের মধ্যে দ্বিতীয় আরেকটা অবজেক্ট আছে অন দ্য রোড, এই জন্য আমরা সবার শেষে এটা বসিয়েছি। এখন এই বাক্যটি হয়েছে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। এভাবে আমরা দ্বিতীয় বাক্যটিকে পেসিভ করব। যেহেতু দ্বিতীয় বাক্যটি আছে হুম হ্যাজ হি মার্ডারেড ইন দিস হোম, এই বাক্যটিকেও আমরা এই নিয়মেই পেসিভ করেছি। এখন হয়েছে হু ইজ মার্ডারেড বাই হিম ইন দিস হোম। আশা করি তোমরা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি হোয়াট দিয়ে শুরু হয় সেই বাক্যটিকে আমরা কীভাবে পেসিভ করব। দেখো স্ট্রাকচারটা হলো, আমরা যদি পেসিভ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে হোয়াট বসাতে হবে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তারপরে বাই, তারপরে আমাদেরকে সাবজেক্টের অবজেক্ট ফর্ম এবং সর্বশেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখো উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। দেখো অ্যাক্টিভে যে বাক্যটি আছে সেই বাক্যটি হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই বাক্যটিকে যদি আমরা পেসিভ করি তাহলে প্রথমে আমাদেরকে হোয়াট বসাতে হবে। যেহেতু বাক্যটির মধ্যে ডো আছে তাহলে তার সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদেরকে ইজ বসিয়েছি। এই জন্য তারপরে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেহেতু এই বাক্যে ভার্ব হলো ওয়ান্ট, এই জন্য আমরা ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড বসিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে বাই বসাতে হয়, এজন্য বাই বসিয়েছি এবং সর্বশেষে সাবজেক্টটিকে অবজেক্ট করেছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখন বাক্যটি হয়েছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই দুটি ভিডিও দেখার পরে আশা করি তোমাদের আর অ্যাক্টিভ এবং প্যাসিভে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর একটা কথা, হ্যাঁ, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো সেন্টেন্সকে পেসিভ করতে যে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই বাক্যটি লিখে রাখবে। আমরা তার সঠিক আনসারটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।